আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ এর 14 থেকে 16 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, আমাদের সূচিপত্রটা প্রথমে দেখে নিই আমরা। প্রথম অধ্যায়ে রয়েছে জীবন পাঠ। তো প্রথম অধ্যায় নিয়ে আমাদের আজকে আলোচনা। তো দেখো, প্রথম অধ্যায়ের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা দেখব। তার আগে এই অধ্যায় শেষে আমরা কী শিখতে পারবো সেগুলো দেখো। জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের প্রধান শাখা, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের ধারণা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি, দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব এবং বাস্তব জীবনে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এবং এখানে হচ্ছে দেখো, এগুলো বিস্তারিত দেওয়া আছে। তাছাড়া কিছু দ্বিপদ নামকরণ পদ্ধতি রয়েছে এবং কয়েকটি জীবের দ্বিপদ নাম রয়েছে। এগুলোতে অনেক এমসিকিউ থাকে পরীক্ষায়, ঠিক আছে? এগুলো ভালো করে তোমাদের সবগুলো মুখস্থ করতে হবে। 15টা নাম এখানে রয়েছে, ভিতরে আরও 3-4টা আছে। মোট 20টার মতো নাম এই অধ্যায়ে রয়েছে, বৈজ্ঞানিক নাম। এগুলো সব তোমাদের শিখতে হবে। আসো আমরা অনুশীলনী সমাধান করব, যেটা রয়েছে 14 থেকে 16 পৃষ্ঠায়। তো প্রথমে 14 পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 5টা, আর রচনামূলক প্রশ্ন রয়েছে একটা। এই 6টা প্রশ্নের সমাধান এখন আমরা করব। তাহলে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কী? দেখো, এই উত্তরে লেখা যেতে পারে, জীববিজ্ঞান শিক্ষায় উদ্ভিদ, বিভিন্ন প্রাণী ও মানব জীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সৃষ্টিজগতে জীবকোষের মধ্যে প্রাণের স্পন্দন এক রহস্যপূর্ণ বিষয়। এ কারণে জীববিজ্ঞানের জ্ঞান জীবদেহের বিভিন্ন অংশ ও অঙ্গের গঠন, বিভিন্ন রাসায়নিক কার্যক্রম, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, পুষ্টি গ্রহণ কিংবা প্রজননে ভূমিকা রাখে। আমাদের দৈনন্দিন কাজে অভিজ্ঞতায় বিজ্ঞানের অবদান রয়েছে, অর্থাৎ বেঁচে থাকার জন্য পরিবেশের উপাদানে জীববিজ্ঞানের মূল ভিত্তি অন্তর্নিহিত রয়েছে। তাই জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম। 2 নম্বর প্রশ্নে রয়েছে, জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম হচ্ছে: 1 অঙ্গসংস্থানবিদ্যা, 2 শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, 3 শারীরবিদ্যা, 4 হিস্টোলজি, 5 ভ্রূণবিদ্যা, 6 কোষবিদ্যা, 7 বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, 8 বিবর্তনবিদ্যা, 9 বাস্তুবিদ্যা, 10 এন্ড্রোকাইনোলজি এবং 11 হচ্ছে জীবভূগোল, ঠিক আছে? প্রশ্ন 3, জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। জীববিজ্ঞানের ফলিত শাখাগুলো হচ্ছে: 1 জীবাশ্ম বিজ্ঞান, 2 জীব পরিসংখ্যান বিদ্যা, 3 পরজীবী বিদ্যা, 4 মৎস্য বিজ্ঞান, 5 কীটতত্ত্ব, 6 অণুজীব বিজ্ঞান, 7 কৃষি বিজ্ঞান, 8 চিকিৎসা বিজ্ঞান, 9 জিন প্রযুক্তি, 10 প্রাণ রসায়ন, 11 পরিবেশ বিজ্ঞান, 12 সামুদ্রিক জীববিজ্ঞান, 13 বন বিজ্ঞান, 14 জীব প্রযুক্তি, 15 ফার্মেসি, 16 বন্যপ্রাণীবিদ্যা এবং 17 হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারপর 4 নম্বর প্রশ্নে রয়েছে, দ্বিপদ নামকরণ পদ্ধতি কী? একটি জীবের বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম আর দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিভা, এখানে অরাইজা গণনাম এবং সেটিভা প্রজাতির নাম। তো এরূপ দুটি পদ নিয়ে গঠিত নাম কি? দ্বিপদ নাম। এবং এই নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। দ্বিপদ নামকরণের লক্ষ্য হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয় এবং নামকরণে ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়। নামকরণ ল্যাটিন শব্দের হয় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 5 নম্বর প্রশ্নে আছে, শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। শ্রেণীবিন্যাসের ধাপগুলো নিম্নে তুলে ধরা হলো। প্রথমে রয়েছে রাজ্য বা কিংডম, তারপরে আছে পর্ব বা ফাইলাম বা বিভাগ বা ডিভিশন, তারপরে রয়েছে শ্রেণী বা ক্লাস, তারপরে আছে বর্গ বা অর্ডার, গোত্র বা হচ্ছে ফ্যামিলি, গণ বা জেনাস, তারপরে রয়েছে প্রজাতি বা হচ্ছে স্পেসিস, ঠিক আছে? এভাবে সাজিয়ে লিখতে হবে: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এবার আসলে রচনামূলক প্রশ্নের উত্তরটা দেখব। একটা প্রশ্নই রয়েছে, জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কী? জীবজগতে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর, জীবজগতের পরিচয় লাভ। শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়। 2 নম্বরে আছে জীবসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। বিভিন্ন প্রকার জীবদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে জীব শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়, কারণ জীবদের বিভিন্ন বৈশিষ্ট্যের মিল এবং অমিলের ভিত্তিতেই এই শ্রেণীবিন্যাস কিন্তু করা হয়ে থাকে। 3 নম্বরে আছে জীব শনাক্তকরণ। অজানা নতুন কোনো জীবের সঠিক পরিচয় জানতে হলে অবশ্যই শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে সহজ ও সঠিকভাবে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা যায়। 4 নম্বরে আছে জীবজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা। শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায়।
5 নাম্বার, ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্ত করা। শ্রেণীবিন্যাসের মাধ্যমে ক্ষতিকর এবং উপকারী জীবকে শনাক্ত করে জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া যায়। এই পর্যায়ে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, তো একটা করে সবগুলো অ্যান্সার দেখব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 15 পৃষ্ঠায়। 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? 4টা অপশন আছে, এন্টোমোলজি, ইকোলজি, এন্ড্রোকাইনোলজি নাকি মাইক্রোবায়োলজি। সঠিক উত্তর হবে ক নাম্বারটা, যে এন্টোমোলজিতে হচ্ছে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। 2 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে জীবের উপদল সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারা, বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। তো নিচের কোনটি এখানে সঠিক? ঠিক আছে, তো অপশনগুলো কী কী আছে? 1, 3, 2, 3, 1, 3, 1, 2 নাকি 1, 2 ও 3। তো সঠিক উত্তর হবে এখানে খ নাম্বারটা, যে 1 আর 2, অর্থাৎ এই 1 আর 2 নাম্বারটা সঠিক, এই 3 নাম্বারটা কিন্তু সঠিক না। পাশের চিত্রটি উদ্দীপকটি লক্ষ্য করো আর 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম নাকি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, চিত্রে প্রদর্শিত জীবটির নাম হচ্ছে ব্যাকটেরিয়া। 4 নাম্বার, উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য কী? এরা চলনে অক্ষম, এরা খাদ্য তৈরিতে অক্ষম, তাদের নিউক্লিয়াস সুগঠিত। নিচে কোনটি সঠিক? 1, 2, 2, 3, 1, 3 নাকি 1, 2 ও 3। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, 1 আর 2 সঠিক, এরা চলনে অক্ষম আর খাদ্য তৈরিতে অক্ষম, এদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়। ঠিক আছে, তার জন্য এটা সঠিক উত্তর হবে না। তো আমরা নৈমিত্তিকগুলোর উত্তর দেখলাম। এই পর্যায়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে 16 পৃষ্ঠায়, তার উত্তর দেখব। তো এখানে দেখো 2টা ছবি দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। তার আলোকে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর এখন আমাদের করতে হবে। ঠিক আছে, তো একটা করে চলো আমরা এখন এই 4টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি। আমাদের ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে, শ্রেণীবিন্যাসের একক কী? শ্রেণীবিন্যাসের একক, জীবের শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপই হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। খ নম্বর প্রশ্নে রয়েছে, বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বংশগতিবিদ্যায় জীবের বংশগত গুণাবলী কীভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয়, তার রীতিনীতি, সংকর, প্রজনন, পরিব্যক্তি, প্রকরণ সৃষ্টির কারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো আলোচিত হয়। এই প্রক্রিয়াগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়, তাই বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়ে থাকে। গ নাম্বার প্রশ্নে রয়েছে, চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে, ব্যাখ্যা করো। দেখো, চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে যেভাবে আমি ধারাবাহিকতা বজায় রাখবো তা হচ্ছে, 1 নাম্বার, উদ্ভিদটির নামকরণে অবশ্যই আমাকে ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে। 2 নাম্বার, বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে, প্রথমটি হবে গণের আর দ্বিতীয়টি হবে প্রজাতির নাম। 3 নাম্বার, উদ্ভিদটির নামকরণে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটি বড় হরফে লিখতে হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হরফে লিখব, আর দ্বিতীয় অংশটির নাম ছোট হরফ দিয়ে লিখব। এগুলো আমরা কী লিখছি? এগুলো সবই হচ্ছে কি দ্বিপদ নামকরণ পদ্ধতি, তোমাদের বইয়েই রয়েছে। ঠিক আছে, 12 নম্বর পৃষ্ঠার দিকে একটু দেখবে, এখানে সুন্দর করে দ্বিপদ নামকরণ পদ্ধতি দেওয়া রয়েছে, সেগুলোই লিখছি। 4 নাম্বার, উদ্ভিদের নাম মুদ্রণের সময় অবশ্যই ইটালিক অক্ষরে লিখতে হবে, মানে একটু সাইড করে, ঠিক আছে, মানে একটু আমরা বাঁকা করে লিখব। যেমন দেখো, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। আমরা যখন ইটালিক অক্ষরে লিখি এভাবে হচ্ছে আমাদের একটু সাইড করে লেখাটা হয়। ঠিক আছে, হোমো স্যাপিয়েন্স। খাতায় লেখার সময় আমরা দাগ দিব। 5 নাম্বার, উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিব। 6 নাম্বার, যিনি উদ্ভিদটির নাম সর্বপ্রথম দিয়েছিলেন তার নামের সংক্ষিপ্তকরণ বৈজ্ঞানিক নামের শেষে যোগ করব, যেমন লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এল। এবার আসো 4 নাম্বার, ঘ নাম্বার দেখব, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত, এর কারণ সহ বিশ্লেষণ করো। ঠিক আছে, তো দেখো ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখো, চিত্র 1 হলো মাশরুম আর চিত্র 2 হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। উদ্দীপকের জীব দুটির মধ্যে চিত্র 2 এর জীবটি অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদটি অধিক উন্নত। নিচের কারণগুলো বিশ্লেষণ করা হলো। 1 নাম্বার, মাশরুম হচ্ছে অপুষ্পক কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটি সপুষ্পক। সপুষ্পক উদ্ভিদ সর্বদাই অপুষ্পক উদ্ভিদ থেকে উন্নত হয়ে থাকে। 2 নাম্বার, মাশরুম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। 3 নাম্বার, মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটি যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়, যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। 4 নাম্বার, মাশরুমকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। 5 নাম্বার, পরিবহন কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। এই পরিবহন কলাগুচ্ছ মাশরুমে অনুপস্থিত থাকে কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে এটা উপস্থিত থাকে। 6 নাম্বার, মাশরুমের দেহ নরম কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের দেহ বেশ শক্ত। শক্ত উদ্ভিদ দেহ উন্নত উদ্ভিদেরই বৈশিষ্ট্য বহন করে। উপরে আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে চিত্র 2 এর জীবটি অধিক উন্নত। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা।
এতক্ষণে আমরা 2025 সালের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ এর 14 থেকে 16 পৃষ্ঠার অনুসরণী প্রশ্নের উত্তরগুলোর সমাধান দেখেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।